আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিএনপির। দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে লড়বেন খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে তারেক রহমান। এনসিপির শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক প্রার্থী তালিকা। ঢাকায় লড়বেন নাহিদ, তাসনিম জারা ও নাসিরুদ্দিন পাটোয়ারি। পঞ্চগড়ের সার্জিস, রংপুরে আক্তার আর কুমিল্লায় হাসনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতানৈক্য হোক, মতবিরোধ নয়। 16 দিন পর দেশে ফিরে জামায়াত আমির। গণভোট নিয়ে মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ। আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহের আলটিমেটাম, নইলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী অভিমত সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের। সুপারিশ দিয়ে প্রতারণা করেনি ঐকমত্য কমিশন, বদিউল আলম মজুমদার। এবং গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জামায়াতের। 5 দফা দাবি আদায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সমমনা 8 দলের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে লড়বেন। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। রাজধানীতে 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি। সমমনা ও জোটের প্রার্থীদের আসনও আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজী। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে লড়বেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাজধানীতে ফাঁকা রাখা হয়েছে 6টি আসন। প্রার্থী দেয়া হয়েছে নবীন প্রবীণের সমন্বয়ে। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 10 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 17 পরে ঘোষণা করা হবে, ঢাকা 18 পরে ঘোষণা করা হবে, ঢাকা 19 ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 20 পরে ঘোষণা করা হবে। দলের ভিআইপি ও আলোচিত প্রার্থীদের সবাই আছে মনোনয়নের তালিকায়। কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নরসিংদী 2 ডক্টর মঈন খান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমদ, ভোলা 3 মেজর হাফিজউদ্দিন আহমেদ, দিনাজপুর 6 AZM জাহিদ হোসেন, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, নোয়াখালী 2 জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, ফেনী 3 আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, জামালপুর 1 রশিদুজ্জামান মিল্লাত, নাটোর 2 রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট ফজলুর রহমান, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর ও সিলেট 2 আসনে লড়বেন তাহসিনা রুশদীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট ও সমমনাদের সাথে আসন সমঝোতা সহ নানা কারণে 63টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান মির্জা ফখরুল। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে
আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির সদস্য সচিব আক্তার হোসেন অনানুষ্ঠানিকভাবে এনসিপির শীর্ষস্থানীয় প্রার্থীদের মনোনয়ন তালিকা সংবাদ মাধ্যমকে জানান। পরে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আক্তার হোসেন লড়ছেন রংপুর 4 আসন থেকে। এছাড়া ঢাকা 9 থেকে তাসলিম জারা, ঢাকা 18 নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 14 আরিফুল ইসলাম আদিব, পঞ্চগড় 1 সার্জিস আলম, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী 6 হান্নান মাসুদ, নরসিংদী 2 সারোয়ার তুষার ও নারায়ণগঞ্জ 4 থেকে লড়বেন আবদুল্লাহ আল আমিন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতে পারে, মতবিরোধ নয়। মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন। তাদের দল থেকে আগেই আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হয়েছে। সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে ঐকমত্য হওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন তিনি। পবিত্র উমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন আমিরে জামায়াত। প্রবাসীদের ভোটার করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তবে জটিলতা দূর করে বিষয়টি সহজ করার আহ্বান জানান তিনি। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিভাজন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত জানাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে সরকারই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগের কথাও জানান তিনি। সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিত্র দলগুলোর মধ্যে মতভেদের কারণে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ আদেশ, গণভোট সংস্কারের সুপারিশে ভিন্নমত নিয়েও আলোচনা হয়েছে সভায়। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ঐকমত্য কমিশনের আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। তাই নিজেদের মধ্যেই আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। তবে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে পরিষ্কার জানিয়ে দেন আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানান উপদেষ্টা আসিফ নজরুল। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আইনত প্রধান উপদেষ্টা গণভোটের আদেশ জারি করতে পারেন না বলেও মত দেন তিনি। এ সময় আলাদা ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সুপারিশ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে কিনা সেটা সময় বলে দিবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সুপারিশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমালোচনা। বিএনপি সহ কয়েকটি দল বলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা। আরেক পক্ষের দাবি সনদ বাস্তবায়নে গণভোট হতে হবে নভেম্বরেই। হাইকোর্টে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, গণভোট আয়োজনের আদেশ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচিত সংসদেই গণভোটের সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক, তবে এইটা আইনি নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। জুলাই সনদে প্রস্তাবিত 48টি ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী এবং সাংঘর্ষিক বলেও জানান সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, নির্বাহী বিভাগের প্রধান, নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। আলাদা এক ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কমিশন সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়ে জাতির সাথে কোনো প্রতারণা করেনি। আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। এর আগে আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণভোট ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। রাজধানী পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা 8 দল। খায়রুল ইসলামের রিপোর্ট। 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে 1 ঘন্টারও বেশি সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ নতুন কর্মসূচি নিয়ে বৈঠক করেন দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আদেশ বাস্তবায়ন দেখতে চায় জানিয়ে সমমনা দলের নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার চাইলেই জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। চলমান সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সরকারের আহ্বানকে স্বাগত জানিয়ে জামায়াতের নায়েবের আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ও অন্য দলগুলো চাইলে তারাও আলোচনায় বসবে। মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়, তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, তবে কোনো জোট হবে না বলেও জানান মুফতি রেজাউল করিম। খায়রুল ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ গণতন্ত্র পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ গতিপথ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আনসার ভিডিপির মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। একটা রুটিন দায়িত্ব হিসাবে নেয়নি, চাকরি হিসাবে নেয়নি, এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। বিশেষ করে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সরকারের প্রস্তাবনা অনুযায়ী 2026 সালের জানুয়ারি পরিবর্তে মার্চে টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছে তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরাই নিজাম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাবলিগের মুরব্বী মুফতি কেফায়েত উল্লাহ আজহারি জানান, নিজেদের মধ্যে আলোচনা করে তারা সরকারের প্রস্তাবে একমত হয়েছেন। এ সময় ইজতেমায় আসা বিদেশিদের জন্য ভিসা সহজীকরণ, ইজতেমা ময়দানকে কেপিআই এলাকা ঘোষণা করা এবং গত বছর সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় দোষীদের বিচার সহ 4 দফা দাবি জানান তারা। জোবায়েরপন্থীরা নন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সাতপন্থীদের সরকারি ইজতেমা আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে বলেও জানান তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ইসরায়েল হত্যা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি পালনের রেকর্ড খুবই খারাপ, বরং গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে হামাস ইসরায়েলের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সিতে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর থেকে 200-রও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং পশ্চিম তীর দখল ও আক্রমণ অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রশাসনের এমন আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এরদোয়ান স্পষ্ট করে বলেন, তুরস্ক পশ্চিম তীরের দখল, জেরুজালেমের অবস্থা পরিবর্তন বা আল আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করা কোনো প্রচেষ্টা মেনে নেবে না। এবার জানিয়ে দেব খেলার খবর। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণিল অনুষ্ঠানে বিএসপি এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাফুফের সভাপতি তাবিত আউয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহেদি। এ সময় উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি রেজওয়ান উজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক সামন হোসেন। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত হোম অফ বিএসপিএ উদ্বোধন করতে এসে বিসিবি সভাপতি বুলবুল বলেন, বিএসপিএকে ধন্যবাদ জানাই, 1992 সালে আমাকে সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বলেন, আগামীতে বিএসপি এর নেতৃত্বে বাংলাদেশে একটি স্পোর্টস মিউজিয়াম দেখতে পাবো। এ সময় ক্রীড়া সংগঠক ও বিএসপি এর সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিএনপির। দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে লড়বেন খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে তারেক রহমান। এনসিপির শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক প্রার্থী তালিকা, ঢাকায় লড়বেন নাহিদ, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। পঞ্চগড়ে সার্জিস, রংপুরে আখতার আর কুমিল্লায় হাসনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতে পারে, কিন্তু মতবিরোধ নয়। 16 দিনের সফর শেষে দেশে ফিরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোট নিয়ে মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহের আলটিমেটাম, নইলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী অভিমত সিনিয়র আইনজীবী স্বাধীন মালিকের। সুপারিশ দিয়ে প্রতারণা করেনি ঐকমত্য কমিশন, বদিউল আলম মজুমদার। এবং গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জামায়াতের। 5 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সম্ভাবনা 8 দলের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।